শুভ দুপুর প্রিয় দর্শক, তারকা কথন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের পৃথিবীর প্রথম আশ্রয়, প্রথম নির্ভরতা, প্রথম সাহসের নাম বাবা, যার নীরব ত্যাগে গড়ে ওঠে সন্তানের স্বপ্নের ভিত্তি, যার ছায়ায় আমাদের জীবনের পথ চলাটা অনেকটা নিরাপদ হয়ে ওঠে। বাবা, যিনি থাকেন নীরবে নিভৃতে, থাকেন একটু সংযত আচরণে, কিন্তু তার অফুরন্ত স্নেহ সমুদ্রের গভীরতার মতোই। আজ 21শে জুন বিশ্ব বাবা দিবস। পৃথিবীর সকল বাবাকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই আজকের এই বিশেষ দিবসে। তারকা কথনের অনুষ্ঠানে এই দিনকে উপলক্ষ করে আজ দুজন বিশেষ অতিথি রয়েছেন। চলুন তাদের সাথে শুরুতে একটু পরিচিত হই। আমাদের সাথে রয়েছেন অভিনয় শিল্পী সুব্রত এবং আমাদের সাথে রয়েছেন তারই সুযোগ্য কন্যা চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি। শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। আর যেহেতু বাবা আছেন, বাবাকে বাবা দিবসের শুভেচ্ছা আগেই জানাতে চাই। দিঘিকে জানিয়েছে শুভেচ্ছা? এখনো না। আচ্ছা, তাহলে শুভেচ্ছাটা বাবাকে যদি জানাতে হয় আজকের এই বিশেষ দিনে কিভাবে জানাবেন দিঘি? আমি আসলে ওভাবে তো এখন আর বড় হয়ে যাওয়ার পর খুব ঘটা করে শুভেচ্ছাটা দেওয়া হয় না, কিন্তু এই যে তারকা কথনে বাবার সাথে আসলাম, আমার মনে হয় এটাই খুব স্পেশাল আমার কাছে, যে এইটা মাথায় রেখে আজকে তারকা কথনে আমাদের দুজনকে নিয়ে আসা এবং বাবার সাথে বসে একটা ইন্টারভিউ দিতে পারা বাবা দিবসে, আমার মনে হয় এটাই অনেক বড়। বাবা এবং কন্যার সম্পর্কটা নানানভাবে আসলে আমরা ডিফাইন করতে পারি, কারণ প্রতিটা ক্ষেত্রে বা সম্পর্কে আসলে এটা ডাইমেনশনটা আলাদা রকম থাকে। দিঘি এবং তার বাবার সম্পর্কটা আসলে কেমন একটু জানতে চাই। আমার থেকে বেশি আমার মনে হয় বাবা বলুক, কারণ আমি এটা নিয়ে অনেকবার বলেছি। বাবা বাবার বলেননি? মুখে একটু শুনতে চাই যে সে কিভাবে ডিফাইন করে। আচ্ছা, সুব্রত আপনার কাছে একটু জানতে চাই। শুরুতেই আজকে বাবা দিবসে সকল বাবাকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা। আর দিঘির সাথে আমার তো মনে হয় না যে আমার মেয়ে, একটা বন্ধুর মতো ওর সাথে আমার সম্পর্ক হয়ে গেছে ছোট থেকেই। দেখাশোনা করতে করতে এখন আর প্রতিদিন ঘুম থেকে উঠি, আমি ওকে গুড মর্নিং জানাই। সেটা একটা হোক দুটা হোক, দেরি করে ওঠার অভ্যাস, দুষ্টুমি করে সেভাবে বলি। তো এখন আর কন্যা মানে কি, এখন তো অনেক দায়িত্ব নিয়ে নিয়েছে আমার। আমি এখন একটু অনেক রিল্যাক্স ফিল করি। যেভাবে একটা সময় আমার বাবা যখন অসুস্থ হয়ে গেলেন কিংবা চলে গেলেন, তখনই বুঝেছি আসলে বাবাটা একজন সন্তানের জন্য কত বড় ছায়া। আস্তে 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 সমস্ত কিছু সংসারের দায়িত্ব নিজের কাছে নেওয়া, সমস্ত কিছু পালন করা আসলে অনেক বড় দায়িত্ব। সেটা তখন বুঝেছি যেদিন বাবাকে হারিয়েছি। তো এটা কতখানি দায়িত্ব যে বাবা চলে যাওয়ার পর তার সন্তানদের উপর পড়ে, তখন তারা কিন্তু বুঝতে পারে যে কত বড় মাথার উপর থেকে একটা ছায়া আমাদের সরে গেল। তো সেই থেকে এখনও দিদি হয়তো বুঝবে না, হ্যাঁ, আর হয়তো আরও অনেক পরে বুঝবে যে একজন বাবা একজন সন্তানের জন্য কত বড় কাছের কিংবা ছায়া হয়ে থাকেন। এটা হারালেই কিন্তু তখন আরও বেশি বোঝা যায়। তবু বুঝে যে অনেক 2-3 দিন যদি আমি আউটডোর শুটিংয়ে থাকি, তখন কিন্তু ছটফট শুরু করে দেয়। 3 দিন দেখা হচ্ছে না, 4 দিন দেখা হচ্ছে না। এমনও হয় যে আমি ফিরতে ফিরতে রাত 12টা-1টা হয়ে যায়, তখন ঘুমিয়ে যায়। আবার আমি খুব সকালে চলে যাই, এরকম কিন্তু হচ্ছে, কিন্তু দেখাই হচ্ছে না। তো এটাও মনে হয় তখন আরও বোঝা যায় যে আসলে বাবাটা কত বড়, কিন্তু আমার কাছে আমার কন্যাটা কত বড়। সত্যিই তাই। আর দিঘির ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে, দিঘি খুব ছোট সময় আসলে তার মাকে হারিয়েছে। আমরা মায়ের সাথে মেয়ের সম্পর্ক বা ছেলের সম্পর্ককে অনেকভাবে গ্লোরিফাই করার মতোই আসলে বিষয়, অবশ্যই। কারণ মার রিপ্লেসমেন্ট আসলে কোথাও কেউ না, কেউ কোনোভাবেই পূর্ণ করতে পারে না। তবে দিঘির জন্য সেই জায়গাটা আসলে আপনার হয়ে উঠতে হয়েছে একজন মা এবং বাবা বোথ। তো একটু দিঘির কাছে জানতে চাই যে সবার কাছে বাবার ডেফিনেশন একরকম হলেও দিঘির কাছে বিষয়টা আসলে অন্যরকম ভাবে ধরা দেয়। আপনি কিভাবে সম্পর্কটাকে এখন ভাবছেন বা define করছেন? বাবা একটু আগে বললো যে আমার তো মনে হয় না মেয়ে, আমার মনে হয় বন্ধু। আসলে সত্যি কথা তাই। আমাদের বাবা মেয়ের কনভারসেশন শুনলে কেউ কখনো বলবে না যে আমরা বাবা মেয়ে কথা বলছি। কখনো আমি ছোটবেলা থেকে বাবাকে ওই ফিগারে দেখিনি যে বাবা, মানে অন্যান্য ক্লাসমেট থেকে শুরু করে অন্যান্য মানুষের যেটা শুনেছি যে বাবা মানে একটু ভয় পাই, বাবা আসলে রুমে চলে যাই, সামনে আসি না, কিংবা আস্তে কথা বলি। কিন্তু আমার একদম উল্টোটা, আমি হচ্ছে বাবার সামনে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম, মার থেকেও বেশি। এবং ওই জায়গাটা থেকে যেটা হয়েছে যে
মা চলে যাওয়ার পরেও যেটা থেকে গেছে যে এই যে বাবার সাথে ফ্রেন্ডলি রিলেশনটা, এটা সব সময় এখন অবধি ওরকমই আছে। মানে মানুষ বাবার সাথে কথা বলতে ভয় পায়, সেখানে দেখা যায় আমি অনেক কিছু শেয়ার করে ফেলি যেগুলো শেয়ার করার কথা না। ওই জায়গা থেকে আমি বলবো যে বাবা আমার সবার আগে একজন বন্ধু, তারপরে সে আমার বাবা। আচ্ছা, তো বাবার সাথে সম্পর্কের কেমিস্ট্রিটা আসলে বন্ধুত্বপূর্ণ, যেটি আপনি বললেন। এছাড়া বড় হবার পর কিন্তু আসলে বাবাকে অন্যরকমভাবে আমরা দেখতে জানি, অন্যরকমভাবে বুঝতে জানি। তো বড় হবার পরে বাবার কোন পরিবর্তনটা আসলে সব থেকে বেশি মজার লাগে, যে বাবাকে আসলে বেড়ে উঠতে দেখেছি আমি এবং এই পরিবর্তনটা খুব মজার? যেমন আমি আজ পর্যন্ত কোনো একটা জিনিস কখনোই মিস হতে দেখিনি, সেটা হচ্ছে তার সকালে ঘুম থেকে উঠে হাঁটতে যাওয়া। এবার এটা ছাদে হোক আর এটা লেকের পাড়ে হোক, যেখানেই হোক সে সবসময় হাঁটতে যাবে। ইনফ্যাক্ট আমি একটা শুটিংয়ে গিয়েছিলাম ইন্ডিয়াতে, তখন বাবা ছিল আমার সাথে। সে ওখানে পর্যন্ত সকালবেলা হাঁটতে চলে যেত। ওখানে একটা জায়গা খুঁজে বের করেছিল যেখানে সে হাঁটবে, মর্নিং ওয়াক করে আসবে। সো আমি মানে শুটিং থেকে শুরু করে বেড়াতে বাবার সাথে যেখানেই গিয়েছি, আমি কখনো দেখিনি তাকে মর্নিং ওয়াকটা মিস করতে। মানে এটা তার মিস হলে সে অস্বস্তি বোধ করে খুব। তো এটা আমার খুব মজা লাগে যে যতই আমরা যাই করি তার এই জিনিসটা কখনোই মিস হয় না। এটা নিয়ে খুব মজাও করতাম যে ইন্ডিয়া গিয়েও সে একটা মর্নিং ওয়াকের জায়গা খুঁজে নিয়েছে। এটা বলতাম আমরা সবাই। আচ্ছা, বাবা মেয়ের সম্পর্ক যতই বন্ধুত্বপূর্ণ হোক, শাসনের একটা জায়গা কিন্তু বরাবরই থাকে, যে বাবা আসলে শাসন করেন। সুব্রত কি দিঘিকে শাসনের মধ্যে রাখেন? কেমন হয় সে না, শাসনটা? অবশ্যই অবশ্যই শাসনের মধ্যে রাখি। কারণ আমি কোনো একটা জিনিস যদি আমার ওর অপছন্দ হয়, তাহলে আমার চোখ দেখলে কিন্তু ও বুঝতে পারে, আমার আর কিছু করতে হয় না, কিছু বলতেও হয় না, ও বুঝে ফেলে যে এই জিনিসটা বাবার পছন্দ হয়নি। আর শাসনের মধ্যে রাখা আসলে চোখ রাঙানো কিংবা একটু বকাঝকা দেওয়া, ওইটা মনে হয় শাসন নয়। আমার মনে হয় কোনো জিনিস হয়তো বুঝতে পারছে না, সেটা যদি একটু বুঝিয়ে বলি তাহলে মনে হয় সেটা আরও ভালো হয়। এ হলো আমি রাগারাগি করলাম, তাহলে জিনিসটা হলো না। কারণ বুঝালেই বরঞ্চ সে কোন জিনিসটা খারাপ হচ্ছে সেটা নিজেকেই ও সংশোধন করে ফেলতে পারবে এবং এটা ঠিক করে চলতে পারবে। আমার মনে হয় সেটাই করা উচিত। কিন্তু আমাদের সময় যখন ছিল, বাবা আসছে শুনলেই তো আমরা অন্যদিকে চলে যেতাম। আমার মনে হয় না যে এটা আমাদের জন্য খুব ভালো ছিল। আমার মনে হয় আমাদের তখন আমার বাবার সাথে মনে হয় আমার একটা দূরত্ব হয়ে গেছে, বাবার সাথে স্বাভাবিক হতে পারতাম না। আসছে মানে তো এটা এখন অনেকটাই কমে গেছে। আমি মনে হয় এখন এটা আমাদের বাবা মেয়ে কিংবা বাবা ছেলে খুব সহজভাবে মেশা উচিত, তাহলে কিন্তু সম্পর্কটা খুব ভালো হয়। গুরুগম্ভীর থাকলে কিন্তু মজা করা যায় না, এটা আনন্দটা উপভোগ করা যায় না। যেমন এখন ওয়ার্ল্ড কাপের খেলা চলছে, ও ব্রাজিলের সাপোর্টার, আমিও ব্রাজিলের সাপোর্টার। তো 4টা বাজে আমাকে ঘুম থেকে জাগিয়ে দিল, বাবা উঠো। কারণ ওর যে আমি যদি একসাথে খেলা না দেখি তাহলে হয়তো ব্রাজিল হেরেও যেতে পারে, তখন ওকে সামলাবে কে? এরকম একবার হয়েছিল, খুব ছোটো ছিল, সে কি কান্না, তার গোল খেলো। তো আমি অনেক কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে আমি বাবা আজকে মাত্র শুরু হলো, এরকম হতেই পারে, তারপর ঘুম পাড়িয়েছে। তো এটা এখনও সেটা নির্ভরতা আছে যে খেলা হলেই আমাকে ডাকবে এবং আমার পাশে থাকতে হবে, তাহলে তার খেলাটা দেখাটা তার ভালো, যে না তাহলে হারবে না, অন্তত এটা তার ফিল করে। আচ্ছা, তাহলে এই টোটকাটা কাজে লেগেছে গতকালকের ম্যাচে? হ্যাঁ, এটা খুব কাজে লেগেছে। এটা খুব কাজে লেগেছে। আর খেলার যে বিষয়টা সেটা হচ্ছে আমি আর আমার ভাইয়া একসাথে খেলা দেখি, বাবার রুমে খেলা দেখে। তো দেখা যায় আমরা মোস্ট অফ দ্য টাইম আমরা ড্রয়িং রুমে একদম লুটিয়ে পুটিয়ে একসাথে খেলা দেখি, আমি আর আমার ভাই। তো আমাদের দুইজনেরই যেটা লক্ষ্য সেটা হচ্ছে ব্রাজিল গোল দিলে সর্বপ্রথম বাবা একটা চিৎকার দেয়, এটাই তো দিবেই, এটা তার ভিতর থেকে চলে আসে, আমরা জানি। তো আমরা ওয়েট করি যে অনেক সময় হয় না কানেকশন দেরি করে আসতে, কিংবা এই টিভিতে একটু আটকে যায়, আসছে না, তো তখন আমরা ওয়েট করি আচ্ছা বাবা চিৎকার দিলে বুঝবো যে এদিকে গোল হয়েছে। তো বাবার চিৎকারটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো প্রথমবারও তাই হয়েছে এবং লাস্টবারও আমি, এটা তো খুব ভোরবেলা খেলা ছিল, আমি ঘুম থেকে কোনো রকমভাবে উঠে খেলা দেখেছি। আমি তো ফোনে দেখছি, কিন্তু আমি পাশের রুম থেকে শুনছি যে সে চিৎকারটা দিচ্ছেন। হ্যাঁ, তাহলে ঠিকঠাক আছে, গোলটা হয়েছে। তো এইটা হচ্ছে আমাদের একটা খুব মজার ওয়ার্ল্ড কাপের স্মৃতি। আচ্ছা, আসলে আমরা বলি যে অভিভাবকরা যত বড় হন তারা আসলে বড় হন না, তারা ছোট হন, এবং সন্তানদেরকে আসলে সেই দায়িত্বটা ধীরে ধীরে নিতে হয়, যে তাদেরকে একটা সুন্দর আশ্রয় দেওয়া, সুন্দর ভালোবাসা পরিবেশ দেওয়া। দিঘি কি বাবাকে শাসন করেন? শাসন করার পরিস্থিতি কি এখন এসেছে? এটা ছোটবেলা থেকে
এটা অনেক আগে থেকে। কেমন শাসন? ছোটবেলার শাসনটা কেমন ছিল, এখন শাসন কেমন? ছোটবেলা থেকে যেমন তুমি এখানে গেলে কেন, তুমি এখানে না গেলেও পারতে। আমার আমার সবচেয়ে বড় তার উপর কমপ্লেইন হচ্ছে এখনো পর্যন্ত আমি যেটা বলি, যে কোনো একটা ইভেন্টে দেখা গেল যে আরো অনেকে গিয়েছে আর অনেকে পরিচিত মুখরা আছে, হয়তোবা কোনো একটা ক্যামেরা ধরেছে ওখানে, বাবা ক্যামেরা দেখলে উল্টো দিকে চলে যায়। মানে সে চায় না যে খুব ভিড় ঠেলে আমাকে দেখাতে হবে, এটা তার পছন্দ না। সো আমি তাকে, যেমন গতকালকে শিল্পী সমিতির একটা ক্লিপ আমার সামনে এসেছিল, ওখানে দেখলাম সবাই খুব আনন্দ উল্লাস করছে, কিন্তু আমি জানি না ওখানে বাবা আছে, এটা আমি আজকে সকালে জানতে পেরেছি, কারণ তার কোনো ক্লিপই নেই, তাকে কোথাও দেখাই যায়নি। সো আমি এই জায়গায় প্রায়ই বলি যে আচ্ছা তোমাকে কেন দেখা যায় না, তুমি কেন তোমাকে দেখাও না, কিংবা তুমি কেন তোমাকে স্ট্যাবলিশ করো না, এটা নিয়ে তার সাথে আমার খুব ঝগড়া হয়। তাহলে এই গুণটা কি মানে বাবার থেকে একটু বিপরীত পাওয়া ক্যামেরার গিয়েছে? সামনে থাকি, এই জন্য কম থাকতে চাই। আচ্ছা, কিন্তু দিঘির তো আসলে ক্যামেরা অ্যাপিয়ারেন্স অনেক বেশি রাখতে হয় নিজের ক্যারিয়ারের প্রয়োজনে। এই জায়গায় কি অভ্যাসটা বাবার থেকে বিপরীত, নাকি নিজেকে পুশ করতে হয়েছে এজন্য? না না, বিপরীত না, মানে যে জায়গায় দরকার অবশ্যই সেই জায়গায় থাকতে পছন্দ করি, কিন্তু আমিও একটু এই টাইপেরই। যদি বলি যে আসলে ভিড় ঠেলে নিজেকে দেখাতে হবে, তাহলে আমি ভিড়ের মধ্যেই থাকি। আমি আসলে মানে আমাকে গিয়ে আমাকে দেখাতে হবে, এটা আমিও খুব একটা যে করি তা না, কিন্তু তারপরও কিছু কিছু সময় হয়তো বা দেখা যায় যে না চাইলেও অনেক কিছু করতে হয়, কিন্তু বাবা সেটাও করে না। আমি যে ক্যামেরাটা আমাকে খুঁজে নিই আমি কোথায়, ক্যামেরাটা খুঁজে নিক। আমাকে খুঁজে নিই আমি কোথায় থাকি, আমি কেন ক্যামেরার সামনে। আচ্ছা, দিঘির ক্যামেরাকে খুঁজে নেওয়া বা ক্যামেরার দিঘিকে খুঁজে নেওয়া, সেটা খুব ছোট বয়সে হয়েছে। একটা টেলিকম কোম্পানির অ্যাডভার্টাইজমেন্টে আমরা দেখেছি দিঘিকে, এবং তখনই বোঝা গেছে যে ভবিষ্যতে একটা সফল অভিনেত্রী হয়তো বাংলাদেশ বা বাংলার চলচ্চিত্র পাবে। তো সেই টিভিসির কথা কি মনে আছে দুজনের নিঃসন্দেহে? হ্যাঁ মনে আছে। আচ্ছা, যেহেতু মনে আছে, গল্পটা শুনবো, তবে তার কিছু অংশ একটু দেখে আসতে চাই এখন। Sure. চলুন প্রিয় দর্শক। আবার জানো আমাদের একটা ময়না পাখি আছে না, সেই আজকে আমার নাম ধরে ডেকেছে, আর এই কথাটা না মা কিছুতেই বিশ্বাস করছে না। কেমন লাগে বলো তো বাবা, আমি কি তাহলে ভুল শুনেছি? তুমি আজকে বাসায় এসে মাকে অবশ্যই বকে দিবে। আচ্ছা বাবা রাখি, তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু। আজ আচ্ছা। মানে এত বছর হয়ে গেল, এই 20 বছর, এখনো অনেক মানুষের রিংটোন এটা ওর এই ক্লিপটা আছে বাজে সময়। আর বিশেষ করে আমি ঢাকার বাইরে গেলে, শুটিং আউটডোর গেলে অনেক লোকে ইচ্ছে করে আমাকে শোনায়, ছেড়ে দেয়, দূর থেকে ছেড়ে দেয়। আমি এদিকে তাকাই কী বাজায়, তখন আমাকে অ্যাটেনশনটাও তাদের প্রতি দিতে হয়। তো এটাই তো অনেকটা বড়, যে আজকে 20 বছর পরেও ওর সেই অ্যাডটা মানুষ দেখতে চায়, শুনতে চায়। একজন আর্টিস্টের জীবনে এমন কাজ করতে আসলে পুরো লাইফ টাইম লেগে যায়, যে কাজের জন্য সে আর্টিস্টটাকে তার দর্শক সব সময় মনে রাখবে। এই একটা পিছনে একটা বিরাট কিন্তু ইতিহাস আছে। আচ্ছা, একটু শুনতে চাই, সেটা কি? ইতিহাসটা হচ্ছে, সকাল 7টা-8টার দিকে শুটিংয়ে চলে গেছে ওর মার সাথে, রাত 1টা পর্যন্ত কিন্তু শর্ট দিচ্ছে না, শুটিংই করছে না। কেন? ফয়সালকে বাবা ডাকবে, যদি ফয়সালকে বাবা ডাকলে আমি যদি ওর জীবন থেকে চলে যাই, আমি যদি আর মানে ফিরে আমার না একটা আসি। ধারণা ছিল ফয়সাল আঙ্কেলকে যদি বাবা বলে ডাকি, তাহলে মনে হয় আমার সাথে বাসায় আসার সময় ফয়সাল আঙ্কেল আসবে, বাবা মনে হয় আর বাসায় আসবে না। এটা একটা ধারণা হয়েছিল আমার, যার জন্য আমি ফয়সাল আঙ্কেলকে কোনোভাবেই বাবা ডাকতে পারছিলাম না। আমাকে যতবার বলছে বাবা ডাকতে, আমি ততবারই কান্নাকাটি করে, সিন ক্রিয়েট করে, একদম রীতিমতো। মানে ফয়সাল তাকে নিয়ে সারাদিন ঘুরছে, চকলেট কিনে দিচ্ছে, আইসক্রিম কিনে দিচ্ছে, সব আছে। যেই শুটিংটা বসে বাবা বলতে বলে তখনই ওর কান্না শুরু হয়, তখন আর শুটিং করে না। এই করতে করতে আমি এফডিসি শুটিং করছিলাম, সেখান থেকে তারপর ফোন দিয়ে ওর মা বললো যে এই যে তোমার মেয়েতে এই কাজ করতে, এখনও পর্যন্ত কাজ শেষ হয়নি। আমি কী বলো, সেই ক্ষেত্রে না শর্ট দেবেই না। তখন আমি ফোন করলাম, আমি যে বাবা এটা তো শুটিংয়ের বাবা, এটা শুটিংয়ে থাকে, কাজ শেষে পরে ওর মতো চলে যাবে, তুমি তোমার মতো চলে আসবা, তুমি রাগ করবে না তো, তুমি বাসায় আসবে তো? আমি হ্যাঁ আমি আসছি, তুমি শুটিং করো, আমি শুটিং স্পটে এসে আমি তোমাকে নিয়ে যাব। তারপর সে শুটিং করেছে। তাও কি এখানে ওর যে বাবার শটগুলি আছে না, ওই শটগুলি কিন্তু ওর ডামি শট, আমার এক ভাই ছিল, তাকে দিয়ে শ্যুট করেছে। সে ওর সামনে বসবেই না, বলবেই না তাকে সামনে, ডামি শট দিয়ে ওর কস্টিউমটা পরিয়ে আমাদের দিয়ে যত টু শট ছিল সব আমার ব্যাক টু শট থেকে নেওয়া, আমি সামনে কাটছি, ব্যাক টু শট থেকে আমার সেই শটগুলো নেওয়া। আর ফয়সাল আঙ্কেলের যে আমার যে শটগুলো সব ক্লোজ আপ নেওয়া, ওখানে আমাকে আমার একটা চাচুকে বসিয়ে দেওয়া হয়েছিল, এবং তারপরে তাকে আমি বলেছি, এবং তার ব্যাক টু শটে
সে ফয়সাল আঙ্কেলের কস্টিউম পরা ছিল, তারপরও ফয়সাল আঙ্কেলকে বাবা বলিনি। এই গল্পটা আসলে আমাদের অনেকেই অজানা ছিল। আচ্ছা, সেই ছোট্ট দিঘির ক্যামেরায় কাজ করা শুরু করা এবং সেটাকে নিজের প্রফেশন হিসেবে নেওয়া, পুরোটাই কি বাবার সম্মতি ছিল? মানে বাবা কি চেয়েছিলেন? না, আমার চেয়ে বেশি ওর মায়া চেয়েছিল। ওর মায়া চেয়েছিল যে অ্যাডটা করার পরে আমরা চলচ্চিত্র পরিচালক সমিতি পিকনিকে যাই। তখনই আমাদের কাজী হায়াত ভাই ওর মাকে বলল যে দোয়েল, তুমি যদি তোমার মেয়েটাকে দাও তাহলে আমি একটা গল্প, আমি সিনেমা বানাতে চাই। তো কোনটা? হায়াত ভাই বললো যে আমি রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা করতে চাই। এবং ও মা সাথে সাথে বার বলতে মিনি চরিত্রকে, হ্যাঁ মিনি চরিত্র। এবং সেই কাকতালীয়ভাবে জানি না, এই চ্যানেল আইতেই কিন্তু ছবিটা শুটিং করেছিলাম আমরা। এখন যেটা পার্কিং গাড়ি রাখার, ওখানেই আমাদের বাড়ির সেট পড়েছিল। এবং খুব শুটিং হয়ে, এবং এই ছবিটা ঈদেও রিলিজ হয়ে গেল খুব তাড়াতাড়ি, এই কাবুলিওয়ালাটা। তো এই তখন থেকে কিন্তু ওর মার ইচ্ছাতেই ওই ছবিটাতে কাজ করা, এবং যখন কাজ করে ফেললো সবার চোখে পড়লো, তারপর তখন কাউকে যেই আসে, কাকে ফেরাবে, সবাই তো আমাদের ইন্ডাস্ট্রির লোক, একসাথে তাদের পথ চলা। দোয়েল এই ছবিতে আমি আসতেছি, ওকে নিয়ে গল্প, এই তো তখন তো আর কাউকে ফেরানো যায় না, এই একের পর এক কাজ করে দিঘির ক্যারিয়ারে বা আপনাদের ক্যারিয়ারে পরে নতুন আরো অনেক কাজ যুক্ত হয়েছে, কিন্তু কাবুলিওয়ালাতে আসলে আপনাদের তিনজনকে, পরিবারের সদস্যকে আমরা স্ক্রিনে দেখতে আমার পেয়েছি। জন্য যেমন কাবুলিওয়ালাটা ওর জীবনের জন্য একটা বিরাট কিছু, আবার আমার জন্য একটা কষ্টের। ওটা হচ্ছে কি, আমরা ওর মা, আমি আর ও, এই একটি ছবিতে আমরা তিনজন অভিনয় করেছিলাম, আর কিন্তু আমাদের কোনো ছবিতে একসাথে কাজ করা হয়নি। হ্যাঁ, তো এটা যেমন আনন্দও দেয় আবার কষ্টও দেয় খুব। আচ্ছা, আজ চলুন আনন্দ এবং কষ্ট দুটোকেই আসলে একসাথে উদযাপন করি। কাবুলিওয়ালা সিনেমার কিছুটা অংশ দর্শকদের নিয়ে দেখে আসতে চাই এবং কিছুটা স্মৃতিচারণ করতে চাই। চলুন প্রিয় দর্শক। কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা, মনে মনে মিলে দিলাম গানের সুরে এই ডানা, মনে মনে। তোর বোকা, তুমি কিচ্ছু পারো না, তোমাকে দিয়ে হবে না। আমার কোনো কাসুর হলো বাবুজি? না, কোনো দোষ নেই। আমি তোমাকে বলছিলাম, এই যে তুমি মিনির কাছে এসে বসে থাকো, এতে তোমার ব্যবসার ক্ষতি হয়তো। নেই বাবুজি, খাতি হবে না। তোমার দেশের বাড়ি কতদিন যাও না? 10 মাইনে হলো। বাড়িতে তোমার কে কে আছে? এক লড়কি আছে, উসকা নাম রাবেয়া। আমারও লড়কি কা মা আছে। তোমার লেড়কির বয়স কত? ও মেনে খোখির মতো আছে। তোমাকে আধুলি দিয়েছে কে? কাবলিওয়ালা। তুমি নিলে কেন? কাবলিওয়ালা দিল যে তাই নিলাম। আর কখনো নেবে না। নেব, 100 বার নেব। তুমি খালি রাগ করো, তোমার সাথে আমার আড়ি। ছোট্ট এবং এই দিঘি, ছবিটা শুটিং করতে গিয়ে এমন ওইখানে স্মৃতি আছে, যে ওকে প্রায় নিয়ে যেতে হতো আমার ইউডিসিতে যখন মান্না শুটিং করতো, যাতে মান্নাকে খুব ভয় পেত ও। মান্নাকে খুব ভয় পেত, কিন্তু ঠিক উল্টো ছিল ডিপজলের প্রতি। ডিপজলের কোনো ভয়ই পেত না ও। তো এই জন্য ওকে স্বাভাবিক করার জন্য যখনই মান্না থাকতো, মান্না ফোন দিত আমারে, দিঘিকে নিয়ে আয়, যেতাম, ওর সাথে কথা বলতো, ওকে চকলেট দিত, ওইটা বলতো, সে যাতে অভিনয়টা খুব সহজ হয়। তো এটাও কষ্টের যে মান্নাকে আমরা খুব অল্প বয়সেই, অর্থাৎ এই ছবি যখন রিলিজ হয় 2006, 7-8এই তো মান্না চলে গেল। ওর সাথে কিছু ছবি আছে, ছবিগুলি তখনকার দিনে এত ভালো চলেছে, একটা জগৎ সংসার, একটা অবুঝ শিশু। তো আজকে দেখে অনেকদিন পরে দেখি ছবিটা, এখনো পুরোটাই সিডি আছে ওর প্রায় কাছে। চ্যানেল আইতে দেওয়া হয় সিনেমাটা। সিনেমাটা, তখন, হ্যাঁ। আমি হয়তো বা দেখতে পাচ্ছি না, বাইরে আছি, কিন্তু আমার অনেকেই দেখা যায় যে টিভিতে দেখে দেখে সেই ছবিটা তুলে পাঠায় যে তোমার কাবুলিওয়ালা দেখছি। তো এটা আসলে অনেক বড় একটা স্মৃতি কাবুলিওয়ালা আমার জন্য। আর কাবুলিওয়ালাই তো আমাকে প্রথম আমার অ্যাচিভমেন্টটা এনে দেয়, আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড যেটা। তো কাবুলিওয়ালা সবসময় আমার জন্য অনেক স্পেশাল। চিত্রনায়ক মান্না, চিত্রনায়িকা দোয়েল, তারা আমাদের মাঝে নেই, কিন্তু এই যে কাজগুলো তাদেরকে আসলে বাঁচিয়ে রেখেছে। যতবারই আমরা স্ক্রিনে তাদেরকে দেখি, তাদের কাজগুলো দেখি, মনে হয় তারা সত্যিই আছেন। তাদের অবশ্যই, প্রতি আমাদের অবশ্যই। চ্যানেলের পরিবারের গভীর শ্রদ্ধাঞ্জলি জানাই আজকের এই বিশেষ দিনে।
আমি একটু দিঘির কাছে জানতে চাই যে নিজের ছোটবেলার যে শুটিংয়ের সিনারিওগুলো দেখতে পান, ওই সময় মেমোরি কি এখন রিকল হয়, মনে আছে সেগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অনেক মেমোরি রিকল হয়, যেটা হওয়ার কথা না, দেখা যায় সেটাও অনেক রিকল হয়, বাট মনে আছে, অনেক কিছুই মনে মানে আছে। ইউ আর টু ইয়াং I টু was too রিমেম্বার। young. তো এই সিনেমা ছাড়া মানে নিজের ছোটবেলার শুটিংয়ের কোন স্মৃতিগুলো সবচেয়ে বেশি মনে পড়ে বা এখনো খুব তরতাজা আছে স্মৃতিগুলো? আহ, অনেক কিছুই তো মনে পড়ে, যেমন এই যে দীপজল আঙ্কেলের সাথে স্মৃতিগুলো খুব মনে পড়ে। মানে দীপজল আঙ্কেলকে প্রথম ফ্রম ডে ওয়ান সবাই ভেবেছিল অনেক ভয় পাবো, বাট একটু পাইনি। প্রথম দিনই কোলে গিয়ে বসে পড়েছিলাম এবং তারপর থেকে সবার সাথেই তো রিপিটেডলি কাজ হচ্ছিল, আউটডোর যাওয়া, আউটডোরে গিয়ে সবার সাথে একসাথে থাকা, শাবদুর আন্টি বলো, মৌসুমী আন্টি বলো, সবার সাথেই একটা আলাদা আলাদা অনেক স্মৃতি আছে, তো এগুলো মোটামুটি সবই রিকল হয়। আর দেখি চাচ্চু ডাকটা তো খুব ফেমাস। চাচ্চু বলতে আসলে দিঘির ওই আবেগে এবং মায়ায় ডাকটা সেটাই। ডাকটা অনেক বেশি। আচ্ছা, দিঘির স্ক্রিপ্ট নির্বাচনের ক্ষেত্রে বা কাজ করার ক্ষেত্রে বাবার নির্দেশনা কেমন থাকে? বাবা কি মানে আলাদাভাবে বলে যে কাজটা করো বা করো না এরকম? হ্যাঁ হ্যাঁ, মানে আমি তো স্ক্রিপ্ট পড়ে কিংবা কোনো কাজ যদি করব, সেটা সিদ্ধান্ত যদি নেই, আমি শেয়ার করি বাবার সাথে যে এরকম একটা কাজ করছি, এই হয়তো বা গল্প হতে পারে, এই কাস্টিং। তো বাবা কখনো ভাবে না করে না, আচ্ছা ঠিক আছে তুমি যেটা আমি ভালো কখনোই মনে করো। হস্তক্ষেপ করি না, কারণ ও যে স্ক্রিপ্ট পড়ে ও যদি মনে করে যে এটা আমি করতে চাই, তাহলে অবশ্যই সে করবে, সেটার প্রতি আমার কোনো বাধা থাকে না। কারণ এখন তো নিজেকে দায়িত্ব নিতে হবে, নিজেকে পথ চলতে হবে। আমার যে সার্কেলটা এবং ওর সার্কেলটা তো এখন আলাদা। আমাদের যে সার্কেলের লোকগুলো ছিল, যারা ছিল, তারা তো এখন অনেকেই নেই, তারা এখন ছবিও করে না। তো ওর একটা নতুন ধারা ওর জন্য সৃষ্টি হয়েছে, ওদের সাথে ওর ভালো মিলে। তো আমি মনে করি যে ওই জায়গাটায় খুব ভালো আছে, ও সঠিক নির্বাচনটাই করে, কোন কাজটা করবে, কোন কাজটাও ছেড়ে দেবে, এটা ও ঠিক মতো করে যাচ্ছে এই পর্যন্ত। আচ্ছা, বাবার জন্য যদিও এই প্রশ্নের উত্তরটা একটু কঠিন হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত দিঘির যতগুলো কাজ আপনি দেখেছেন, কোন কাজটা আপনার একেবারে হৃদয়ের কাছাকাছি, সব থেকে বেস্ট? ও একটা কাছাকাছি অবুঝ শিশু ছবিটার মধ্যে ও যে অভিনয়টা তখন করেছিল, এটা মাঝে এখন দেখলে কেমন যেন একটু অন্যরকম হয়ে যায়। তো কষ্ট, যন্ত্রণা, ওই সময় গানও করছিল ছবিতে, শাকিলা জাফর মনে হয় না গানটা গেয়েছিল, খুবই মানে খুব টাচি, খুব হৃদয় ছুঁয়ে যায়। তখন পারতপক্ষ ছবিটা দেখতে চাই না, কারণ ওই ছবিটাতে ওর চাচুও ছিল, সেও নেই, মান্নাও নেই, অনেকেই নেই, যেন কষ্ট দেয়। তারপর আমি মনে করি ওই ছবিটা, জগৎ সংসার ছবিটা ওর অনেক ভালো কাজের একটি। আর কাবুলিওয়ালা তো কাবুলিওয়ালাই, ও যে ভালো করবে সেটা তো প্রথমেই প্রমাণ দিল সে কাবুলিওয়ালাতেই। একেবারে ভয় ডর নেই, কিচ্ছু নেই, শুটিং করে যাচ্ছে, বলতে বললেই বলে যাচ্ছে। তারপরে অনেক সংলাপ ও বলেছে এখানে। আবার যখন আমরা ডাবিং করতে গেলাম, দেখা গেল যে স্ক্রিপ্টে যেটা লেখা আছে ওটা সে বলেনি। তখন হায়দর বললো যে কি, ও বলেছে না না এই যে সংলাপ এইটা না, তো আমি এই সংলাপ বলেছি। তো সাহেব ভাই তখন তার চিফ অ্যাসিস্ট্যান্ট বলতো, তোমরা তো কারেকশন করে লেখা উচিত ছিল, ও তো গড় করে বলে দিচ্ছে ওকে লিখে কী বলেছে। হয়তো আমি তখন বলেছিলাম যে এইটা বলো, এটা না, তোমাদের দায়িত্ব ছিল লেখার, কিন্তু ও কিন্তু পুরোটাই সেটাই বলে দিচ্ছে এবং লিপ সিঙ্ক করে দিচ্ছে। এবং ওই বয়সে ডাবিং করা একটা বিরাট ব্যাপার ছিল, ডাব করাটা মানে এটা অবাক ব্যাপার। এখন নিজের মেয়ে বলে সেটা মনে হয় যে বেশি বলা, তা না। এই 35-এ তখন আমাদের ডাবিং করাটা এটা অনেক কষ্টের ছিল, পুরোটাই মুখস্থ করে বলতে হতো। এখন তো অনেকে টক বেগে প্রম্পট করে দেয়, শোনা যায়, কিন্তু তখন কিন্তু ওই ছিলই না। এবং পুরোটা সংলাপ একবারই বলতে হবে, না হলে বারবার রিপিট করতে হয়, লুক বানাতে হয়। তো এগুলি তো প্রথম থেকে এত কিছু করে ফেলেছে ও, যে এখন আটটাতে আর হয়নি কখনো কিছু, নিজে কাজ করেছে, মানে নিজে করে যাচ্ছে সেটা থেকে। আচ্ছা, কন্যা হিসেবে দিঘিকে নিয়ে আপনি আসলে কতটা প্রাউড জানতে চাই, এবং ভবিষ্যতে থাকে অনেক প্রত্যাশা থাকে সন্তানের কাছে যে আমার সন্তানটা এমন করুক, এমনভাবে বেড়ে উঠুক, সেই প্রত্যাশাটা দিঘি কতটুকু মিট করতে পেরেছে? প্রত্যাশা মানে তো আমার তো মানুষ তো এখন আমার নাম ভুলে গেছে, এখন আমার মানুষ আমাকে কেউ ডাকে না। আমি যেখানেই যাই, সেটা একটা রিক্সাওয়ালা হোক, কেউ অপরিচিত লোক হোক, দিঘির বাবা যায়, আমি এখন সেই নামে পরিচিত। আমার নামটাই ভুলে গেছে, যে আমি এত ছবি করেছি সেগুলো তারা ভুলে গেছে। আমি এত মানে গৌরবান্বিত বলো যে আমি যতদিন থাকবো
আমার মনে হয় দিঘির বাবা হয়ে আমার থাকতে হবে। আমার নামের এখন আড়াল হয়ে গেছে, সেটাতে আর কেউ আমাকে ডাকে না। প্রত্যেকটা বন্ধু বান্ধব বলি, যেই আছে নতুন বাবা, এই ফিস ফিস, এই দিঘির বাবা, দিঘির বাবা, দিঘির বাবা, যেখানে যাই, বিয়েতে যাই, ওখানে যাই, সেখানে যাই। তো এটা তো অবশ্যই গর্বের যে আমি এখন আমার মেয়ের কল্যাণেই এখনো বেঁচে আছি, কিংবা সবাই আমাকে চিনছে। আচ্ছা, দিঘির কাছে একটু জিজ্ঞেস করতে চাই যে বাবার কোন অ্যাক্টিভিটি বা কোন অভ্যাস, কোন বৈশিষ্ট্যটা আপনার হৃদয়ে সবসময় দাগ কেটে থাকে, এবং ওয়ান থিং দ্যাট ইউ ক্যান সে, দিস ইজ মাই ফাদার, আই এম সো প্রাউড অফ হিম? দ্য ওয়ে হি ইজ, মানে টোটালি বাবা যেমন একটা মানুষ, যেভাবে প্রত্যেকটা দায়িত্বের সময় তাকে ফোনে পাওয়া যায়, তাকে কোনো কিছু বলতে সংকোচ লাগে না, কারণ সে খুব লাইট ওয়েটভাবে জিনিস নিবে। আমি জানি সে খুব লাইট হ্যান্ডেডলি সব কিছু, আমি জানি সব কিছু সলভ করে ফেলতে পারবে। মানে আমার ধারণা বাবাকে আমি যেটা বলবো সেটাই সলভ হয়ে যাবে, এটা আমার ধারণা। সো দ্য ওয়ে হি ইজ, আই জাস্ট লাভ হিম, আই জাস্ট অ্যাডমায়ার হিম। তো বাবা ইজ আ ম্যাজিশিয়ান। হ্যাঁ, বাবা ইজ এ সুপার হিরো। বাবা নিশ্চয়ই অনেক গুণে গুণান্বিত একজন মানুষ। বাড়িতে বাবা মানে শখের কাজগুলো কি, বাবা কি করে সারাদিন, কি করতে ভালোবাসে? বাবা সারাদিন বাসায় খুব সিম্পল, মানে আমরা সবাই বাসায় খুব খুব সিম্পল। আমরা যেহেতু আমরা অনেক বেশি বাইরের জগতে, আমরা যে মিডিয়াতে যেহেতু কাজ করতে হয়, এই জায়গাটা তো আসলে অনেক বেশি হেভি একটা জায়গা। তো বাসায় যত সিম্পল থাকা যায় আমরা চেষ্টা করি। এবং বাবার অ্যাক্টিভিটি হচ্ছে একটাই, বাবা সারাদিন টিভি দেখবে, ঘুমাবে, আমার সাথে একটু কথা বলবে, ফোনে কথা বলবে বিভিন্ন, কোনোদিন দেখবো মিশা আঙ্কেল ফোন দিয়েছে, কোনোদিন দেখবো এ ফোন দিয়েছে, এরকম বিভিন্ন মানুষের সাথে কথা বলবে, আর একটু বের হলে বের হবে। এই তো মানে আমাদের জীবন খুবই সিম্পল বাসে, মানে বাইরে যতটা বেশি দেখানো হয়, বাট দেখা যায় বাসে ততটাই আমরা সিম্পল। আচ্ছা, বাইরে এমনিতে ঘুরতে যাওয়া হয় ভ্যাকেশনের জন্য দূরে কোথাও? খুব দূরে কোথাও যে যাওয়া হয় এরকম না, বাট আমাদের রিলেটিভ থাকে চিটাগাঙে, আমার চাচা থাকে। সো দেখা যায় মাঝে মাঝে আমাদের একসাথে ওখানেই খুব বেশি যাওয়া হয়, 2-3 দিন সময় কাটানো হয়। আগে বাড়িতে খুব যাওয়া হতো, ওর খুব মাথার যাওয়া তো হতো, অবস্থা। আবার এখন বড় হওয়ার পরে আমার যারা ভাগ্নিরা ছিল, তারাও সব এখন লেখাপড়ার খাতে, কেউ চিটাগাঙে চলে গেছে, কেউ ঢাকা। এই জন্য এখন আর ও যেতে চায় না, কিন্তু আমার তো যেতে এখন হয়, যে দেখা যায় আমার সবাই এখন আমাদের বাসায় বেশি আসে, হ্যাঁ, যার জন্য আর ওখানে যাওয়া হয় না। বাট চেষ্টা করি মাঝে মাঝে আমার ওই চাচার বাসায় বেড়াতে যেতে, তখন একটা ভালো গেট টুগেদার হয় ফ্যামিলি। এটা কিংবা যদি ঢাকার মধ্যে বলি, আমার ফুপুর বাসায় খুব যাওয়া হয় আমাদের প্রায়, কিংবা আমাদের ফুপুরা খুব আসে, তো তখন দেখা যায় একটা খুব ভালো গেট টুগেদার হয় আমাদের ফ্যামিলি। এটা প্রায়ই হয় আমাদের। বাহ, অনেক ভালো লেগেছে আজকে আলাপ করে, আর অনেক কিছু জানবার ছিল, হয়তো বা আবারও আপনাদের দুজনকে এই সেটে হয়তো বা কোনো কাজের ভিত্তিতেই হয়তো পেয়ে যাব। এবং বাবা দিবসের উপলক্ষকে কেন্দ্র করে যেহেতু বসেছি, আমাদের প্রাউড ফাদার এবং আমাদের সকলের প্রিয়, একটু বসুন। সুব্রত, আপনার জন্য বাবা দিবসের শুভেচ্ছা এবং এই ফুলেল শুভেচ্ছা চ্যানেলের পরিবারের পক্ষ থেকে। এই ফুলটা বিশ্বের সকল বাবাদের প্রতি আজকে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে উৎসর্গ করলাম। বাবারা যে যেখানে আছেন, আপনারা ভালো থাকবেন, আমাদের মাথার উপরে থাকবেন, আমাদের ছায়া হয়ে থাকবেন আমাদের জন্য, আমরা আমাদের সন্তানের জন্য ছায়া হয়ে থাকব। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকার জন্য। বাবারা এরকমই আশ্রয়, এমন নির্ভরতা, এমন সাহস হয়ে আমাদের জীবনে থাকুক, এবং আমরা যেন তাদের শেষ বয়সে তাদের পাশে থাকতে পারি এবং তাদের জন্য নিজেদেরকে যোগ্য করে তুলতে পারি, সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।